নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে একটি সত্যি বিশেষ ভিডিও আপনাদের জন্যে আনতে চলেছি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ অশান্ত, উত্তাল। অনেকেই জানতে চাইছিলেন এই যে অবস্থা, তার থেকে সত্যি কি পরিত্রাণ নেই? দেখুন, আমরা জ্যোতিষ চর্চা করি, আধ্যাত্মবাদের কথা বলি। তো সেক্ষেত্রে জ্যোতিষ কি বলছে তাই নিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত এখানে রাখছি। এর সঙ্গে অবশ্যই একটা হিসেব জড়িত। প্ল্যানেটের জ্যোতিষের সঙ্গে তো নক্ষত্র, গ্রহ, এদের সম্পর্ক এবং একটা অঙ্ক কাজ করে। দেখুন, প্রথম কথাই বলবো, অধ্যাত্মবাদ বা আধ্যাত্মবাদ কখনোই উগ্রতাকে প্রশ্রয় দেয় না। আর জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন ঘটনার জন্যে কিন্তু দায়ী। যেমন রাজশক্তি, সেটি নির্ধারিত হয় রবি, এর অধিপতি। ধর্ম বলুন বা ধর্মক্ষেত্রের যে দিশা নির্দেশ করেন দেবগুরু বৃহস্পতি। আবার এই যে উগ্রতা, এই যে প্রতিহিংসা, এই যে হঠাৎ মাথা গরম এবং ভয় ক্রিয়েট করা, এই ব্যাপারগুলো নির্ধারিত হয় রাহু থেকে। অধ্যাত্মবাদ কিছুটা শনিদেব নিয়ন্ত্রণ করেন। তিনি ন্যায় বিচারক, কর্মফলদাতা এবং গুহ্য তত্ত্ব, সাধনার যে গভীর জ্ঞান, গভীরতা, রহস্যময়তা, সেটা আসে কেতুর থেকে। এই যে মানসিক উৎকর্ষতা, ধর্মক্ষেত্র, সমস্তটাই বৃহস্পতি এবং মানসিকতার দিক থেকে কিছুটা নিয়ন্ত্রণ করেন চন্দ্র। তো প্ল্যানেট পজিশনে কি দেখা যাচ্ছে? প্ল্যানেট পজিশনে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল মহাকালপুরুষের দ্বিতীয় ক্ষেত্রে অবস্থান করছেন এবং মহাকালপুরুষের প্রথম ক্ষেত্র অর্থাৎ মেষ রাশিতে বক্রী শনি, যেটা আমরা মাথা হিসেবে ধরি, মহাকালপুরুষের বক্রী শনি এবং রাহু দৃষ্টি আছে। এবার চলে আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ, এই যে দেশটি, এটি মীন রাশির মধ্যে পড়ে। মীন জলতত্ত্বের একটি রাশি, আপনারা জানেন। নদীমাতৃক এই বাংলাদেশ সেই মীন রাশির মধ্যেই পড়ে। আর মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। মীন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই মুহূর্তে তৃতীয় এবং মীনে অবস্থান করছে রাহু। রাহু অবস্থান করছে কোথায়? না, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রটি শনিদেবের নক্ষত্র। এই শনিদেব মীন সাপেক্ষে দ্বাদশে বক্রীভাবে অবস্থান করছেন। কোথায়? না, পূর্ব ভাদ্রপদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। রাহু মানে অশান্তি, উত্তেজনা, হঠাৎ উত্তপ্ত হওয়া এবং সেটাকে ছড়িয়ে দেওয়া। কোনো কিছু সামান্য জিনিসটাকে অসামান্য স্তরে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাহু রাখে। বাংলাদেশের সঙ্গে আপনি ঘটনাগুলো মেলান, বুঝতে পারবেন। মীন রাশিতে অবস্থান করছেন রাহু এবং তার দৃষ্টি কিন্তু রয়েছে অপর জলরাশি অর্থাৎ কর্কটের ওপরে, যেখানে রবি অবস্থান করছিল। অর্থাৎ রবির ওপরে ছিল রাহুর দৃষ্টি। যে রবি
রাজশক্তির প্রতিনিধিত্ব করেন। শনিদেবের এই যে অধ্যাত্ম এবং কিছুটা কূটনৈতিক অংশও কিন্তু, মানে কূটনীতি রাজনীতির বেশ কিছুটাও কিন্তু শনিদেবের মধ্যে পড়ে। সেটা কোনটা? সেটা হচ্ছে সূক্ষ্ম বিচারা, যেমন কর্ম তেমন ফল, এই যে ব্যাপারগুলো কর্মফলদাতা শনিদেব তিনি কিন্তু দেন। কূটনীতি, এটাকে তিনি কিন্তু প্রতিনিধিত্ব করেন। তার মধ্যে বিশালতা থাকে। আর কেতুর মধ্যে থাকে গুপ্তময়তা, রহস্যময়তা, তলে তলে এগিয়ে যাওয়া বা ষড়যন্ত্র, এইগুলো কিন্তু দেখে কেতু। কেতু অবস্থান করছে একদম মীন রাশির সমসপ্তমে, ফলে মীন রাশিতে তার একটা প্রভাব পড়ছে। আবার কেতুর শুভ ফল কিন্তু আধ্যাত্মবাদ, গভীর গুহ্য জ্ঞান, এটাও কিন্তু কেতু দেখে। যে কেতু মীনের সমসপ্তমে থাকায় তার একটা প্রভাব পড়ছে মীনে, আগেই বললাম। আবার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি মীনের তৃতীয়ে মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তৃতীয় থেকে আমরা প্রভাব, প্রতিপত্তি, এই ব্যাপারগুলো তো দেখে নেব, এই যে ব্যাপারটা, এটা কিন্তু তৃতীয় থেকে আমরা বিচার করি। কিন্তু মঙ্গল, যিনি আপনাদের মানে মীন রাশির দ্বিতীয় এবং নবমপতি, তিনি অবস্থান করছেন, তিনি তো ভাগ্যপতিও বটে, তিনি অবস্থান করছেন কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে। তাই দেখবেন, এবং মঙ্গল কবে থেকে অবস্থান করছে না 12ই জুলাই থেকে। কতদিন তিনি অবস্থান করবেন? 26শে আগস্ট পর্যন্ত। দেখবেন এই 12ই জুলাইয়ের পর থেকেই কিন্তু, মানে মীনের তৃতীয় মঙ্গলের প্রবেশের পর থেকেই কোথাও যেন অবস্থার পরিবর্তন সূচিত হয়ে গেল। এই মঙ্গল যেহেতু নবমপতি, সেই নবম ঘরেও, মানে মীন সাপেক্ষে নবম ঘরে রাহু, শনি, মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে, মানে বাংলাদেশের ভাগ্যস্থানে। ষষ্ঠে বুধ বক্রী হবার পরপরই একটা আলোড়নের তীব্রতা কিন্তু বাড়ল। বুধ বক্রী হয়েছে আপনারা জানেন, সেটি সিংহ রাশিতে, যেটি মীন সাপেক্ষে ষষ্ঠ, অর্থাৎ যেখান থেকে আমরা শত্রু বিচার করি, রোগ, রিপু, শত্রু, তো সেই জায়গা থেকে বুধ বক্রী হয়ে গেল। সপ্তমপতি তিনি বক্রী হলেন ষষ্ঠে, এবং এই সময়ের পর থেকেই কিন্তু যেন একটা গণ্ডগোল শুরু হলো এবং তার তীব্রতা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। 26শে আগস্ট পর্যন্ত খুব যে একটা পূর্ণাঙ্গ শান্তি ফিরে আসবে সেটা কিন্তু সম্ভব নয়। তবে মঙ্গল শুভগ্রহ দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকায় শিক্ষক সমাজের কিন্তু প্রভাব পারবে। গুরু বৃহস্পতি অনেকাংশেই ক্ষমতা বৃদ্ধি করবেন মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশের পর। সেটা কবে না 20 তারিখ, আগস্টের 20 তারিখের পর। এই সময়ের পর থেকে একটু একটু করে যেন ক্ষমতার হ্রাস বা দেশ গঠনের পক্ষে যে ক্ষমতার হ্রাস গুরুকুল সমাজের হাতে পড়ে এগোতে শুরু করবে, মানে গতি পাবে। মঙ্গলের চতুর্থ ক্ষেত্রে, অর্থাৎ মীনের প্রবেশের সঙ্গে সঙ্গে, সেটা হবে ধরুন ওই আপনার 27শে আগস্ট নাগাদ, সেই সময় কিছুটা শান্তি ফিরলেও সুযোগ সন্ধানী উগ্রপন্থীরা তারা কিন্তু শান্ত হবেন না, ফলে উগ্রতার অবসান পূর্ণাঙ্গ রূপে হওয়া সম্ভব হচ্ছে না। এর মধ্যে আবার একটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে বৃহস্পতি বক্রী হবেন 9ই অক্টোবর নাগাদ। এরপর দেখবেন এই অক্টোবরের 9 তারিখের পর থেকে দেখবেন আবার বাংলাদেশের কিছুটা উত্তাপ বাড়ছে, আবার কিছুটা অশান্তি বাড়তে পারে। এই সময়ের পর থেকে পরিবেশ উত্তপ্ত হতে পারে, কিন্তু কখনোই এই পর্যায়ে, যেটা বর্তমান পর্যায়ে দেখা গেল, সেই পর্যায়ে কিন্তু
আসা সম্ভব হবে না, অর্থাৎ সীমা ছাড়াতে পারবে না। প্রশাসন যথেষ্ট মুনশিয়ানার সঙ্গে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আশা করা যায়। 15ই নভেম্বর শনিদেব যখন মার্গী হবেন দ্বাদশে, সেই সময়ের পর থেকে কোথাও যেন একটা স্থিতিশীলতা আবার ফিরে আসবে এই প্রতিবেশী দেশে, অর্থাৎ বাংলাদেশে। কোনো শান্ত সৌম্য স্থিতধী যে ভাব, তার সেই ভাবটা আসার আগে কোথাও তো একটা শুরু হয়, সেই শুরুটা কিন্তু এই সময়ের পর থেকে আস্তে আস্তে হবে। কিন্তু তখনও তো দেবগুরু বৃহস্পতি মার্গী হননি। দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন 25 সালে ফেব্রুয়ারির 7 তারিখ। এই সময়ের পর থেকে দেখবেন বাংলাদেশের শান্তি ফিরছে, অগ্রগতি হচ্ছে, প্রগতির দিকে দেশ আবার এগিয়ে যাবে। কিন্তু রাহু তো থেকে গেল সেই মীন রাশিতেই। তাহলে পূর্ণাঙ্গ সুখ কি ফিরে এলো? তখনও কিন্তু ফিরে এলো না। এরপর 18ই মে রাহু যখন মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, এই সময় দেখবেন উগ্রতার অবসান হবে এবং দেশ অগ্রগতির পথে এগোবে, শান্তি ফিরে আসবে। দেখুন, কোনো ধর্মই উগ্রতার কথা বলে না। ধর্ম ধারণ করতে শেখায়। যে ধারণ করতে পারে, ধারণ করতে শেখায়, সেই তো ধর্ম। পৃথিবীতে কোনো ধর্মই পরপীড়নকে মদত দেওয়ার কথা কিন্তু বলে না। সবাই বলে পারস্পরিকভাবে মিলেমিশে শান্তিতে বাস করার জন্যে আমাদের এই যে সৃজন, পৃথিবীতে যা কিছু ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, বা যে ধর্মেই আমরা বিলং করি না কেন, সেটা হতে পারে হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ, খ্রিশ্চান, প্রত্যেকেই বলছে এই যে সৃজনটাকে রক্ষা করার জন্যে, ধ্বংস করার জন্যে নয়। আমাদের এই বার্তা কোনো ধর্মের পক্ষে বা বিরুদ্ধে নয়। আমাদের এই বার্তা কোনো রাজনৈতিক বার্তা নয়। এটা একেবারেই বিশুদ্ধ জ্যোতিষ মতে একটা আলোচনা। এই আলোচনার যদি কেউ কোনোভাবে উপকৃত হন বা তৃপ্তি পান, সেই জায়গাটাই কিন্তু আমাদের কাছে প্রাপ্তি। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন, সুস্থতার দিকে এগিয়ে যান, অগ্রগতির দিকে এগিয়ে যান, এই কামনা নিয়ে শেষ করছি। নমস্কার।